আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হাইড্রোলিক্স। হাইড্রোলিক্সের প্রথম অধ্যায়, সহজ একটা অধ্যায়, প্রবাহী এবং প্রবাহী চাপ। প্রবাহী এবং প্রবাহী চাপের মধ্যে প্রবাহী কি? প্রবাহী হচ্ছে যে সকল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে সহজে প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হচ্ছে প্রবাহী। প্রবাহী প্রধানত দুই রকমের আছে, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে গ্যাসীয়। তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের বেসিক যে প্রপার্টিস বা ধর্ম আছে এগুলো রিডিং পড়লেই বই থেকে বোঝা যায়। আমি এগুলা আর আলোচনা করে ভিডিও বড় করতে চাই না। এখানে ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আছে, যেগুলো বোঝার বিষয়, ওইসব নিয়েই আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন প্রথমে আসতেছে প্রবাহী ঘনত্ব। আমরা আগে পড়ছি যে ঘনত্ব কাকে বলে, কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার পদার্থের ঘনত্ব বলে, এটা আমরা জানি। এখন প্রবাহী ঘনত্বটা কি? কোনো বস্তুর জায়গায় তখন আমরা প্রবাহী লাগাই দিব, প্রবাহীর ঘনত্ব। এই ঘনত্বটাকে আমরা রো দ্বারা প্রকাশ করি। প্রবাহী ঘনত্ব কি? প্রবাহী ঘনত্ব হচ্ছে তরল পদার্থের একক আয়তনের ভরকে, তরল পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, প্রবাহীর ঘনত্ব বলে। আর হাইড্রোলিক্স তো আমরা জানি যে এই অধ্যায়ে মূলত হাইড্রোলিক্স কাকে বলে। বিজ্ঞানের যে শাখায় প্রবাহী নিয়ে আলোচনা করা হয় তাদেরকে বলা হয় হচ্ছে ফ্লুইড মেকানিক্স। যেখানে প্রবাহী দুই রকমের, তরল, গ্যাসীয়। এই প্রবাহের মধ্যে যে শাখার মধ্যে শুধু তরল নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় হাইড্রোমেকানিক্স। এবং এই হাইড্রোমেকানিক্সের যে পার্টটাতে তরলের শুধুমাত্র পানি নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে হাইড্রোলিক্স। তাহলে এখানে তরল পদার্থের একক আয়তনের ভরকে প্রবাহীর ঘনত্ব বলে। তাহলে প্রবাহীর ঘনত্ব রো সমান সমান m/v। এটার একক হচ্ছে কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে আমাদের এসআই একক। ভর যদি কেজিতে হয়, আয়তন যদি মিটারে হয়, তাহলে হচ্ছে কেজি পার মিটার কিউব। এটাকে কেজি পার সেন্টিমিটার কিউবও প্রকাশ করা যায় যখন আমাদের আয়তনটা হবে সেন্টিমিটার কিউবে। 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, সেটা কত? আমরা যদি বলি ডেনসিটি অফ ওয়াটার মানে রো ডাব্লিউ, 4°C তাপমাত্রায় এটা হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন এটা যদি আমি কেজি পার মিটার কিউবে নিতে চাই তাহলে আমরা গ্রামের 1000 দ্বারা ভাগ করব, 1000 দ্বারা ভাগ, এবং সেন্টিমিটার কিউব মানে হচ্ছে এখানে 1 সেন্টিমিটার আছে, আর সেন্টিমিটার কিউব এখানে 3টা সেন্টিমিটার গুণ অবস্থায় আছে। তাহলে 3টা সেন্টিমিটার যদি আমরা মিটারে নিতে চাই তাহলে 100 দ্বারা 3 বার ভাগ করতে হবে। এইভাবে এভাবে যদি আমরা 3 বার ভাগ করি তখন এটা সেন্টিমিটার থেকে মিটারে হয়ে যাবে, মিটার কিউবে হয়ে যাবে। তাহলে লেখা যায় 1/1000 ইন্টু পুরোটা উপরে যাবে, তাহলে এখানে মোট 6টা শূন্য আছে, তাহলে 10⁶। এখন উপরে 10⁶, 6টা শূন্য, 1 2 3 4 5 6, আর নিচে হচ্ছে 3টা, 1 2 3। আর এখানে আমরা কিন্তু এইটাকে কনভার্সন করে গ্রামের থেকে কেজি এবং সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেছিলাম, তাহলে একটা হবে কেজি পার মিটার কিউব। উপরে নিচে কাটাকাটি করলে হয় কিন্তু 1000 কেজি পার
মিটার কিউব। এখন এটা যদি আমরা কেজি পার সেন্টিমিটারে নেওয়া যায়, মানে এই কনভার্সনটা যদি বোঝা যায় তাহলে এটা কেজি পার সেন্টিমিটার কিউবেও নেওয়া যাবে, অথবা গ্রাম পার মিটার কিউবেও নেওয়া যাবে। আমরা যখন এটা মনে রাখি, যদি এটা মনে রাখি তাহলে পরীক্ষার হলে আমরা যে কোনোটা বের করতে পারবো। কি কি বের করতে পারবো? কেজি পার মিটার কিউব, এটা তো সাধারণভাবে মনে রাখা যায় 1000। আবার এটাও বের করতে পারবো যে কেজি পার সেন্টিমিটার কিউব, আবার বের করতে পারবো কি গ্রাম পার মিটার কিউব, এটাও বের করা যাবে। যেভাবে ইচ্ছা বের করা যাবে এখানে কনভার্সনটা বুঝলে। এটা হচ্ছে আমাদের প্রবাহীর ঘনত্ব। তারপর হচ্ছে প্রবাহীর আপেক্ষিক ওজন। এখানে আমরা দেখছি কি তরল পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। আর আপেক্ষিক ওজনের ক্ষেত্রে আপেক্ষিক ওজন এটা হচ্ছে তরল পদার্থের একক আয়তনের, তরল পদার্থের একক আয়তনের ওজনকে আপেক্ষিক ওজন বলে। ওইখানে ছিল ভর, এখানে হচ্ছে ওজন। তাহলে আমরা জানি কোন একটা বস্তুর ভর যদি এম হয় তাহলে তার ওজন কি হবে? mg, W = mg, আমরা জানি না? তাহলে এখন এই আপেক্ষিক ওজনের প্রকাশ করে ওমেগা দিয়ে। তাহলে ওমেগা সমান সমান কি লেখা যায়? ওজন বাই আয়তন। এখন এটার একক হচ্ছে কিলোনিউটন পার মিটার কিউব, অথবা ইঞ্জিনিয়ারিং টার্মের মধ্যে ওজনকে অনেক সময় কেজি দ্বারা প্রকাশ করা হয়, তখন কেজি পার মিটার কিউব হয় এটার একক। এখন ওজনেরও 3টা মান মনে রাখতে হবে বিভিন্ন এককে, যেমন কেজি পার সেন্টিমিটার কিউব, তখন কেজি পার সেন্টিমিটার কিউবে 0.001 ওমেগা হচ্ছে 0.001, কখন? যখন কেজি পার সেন্টিমিটার কিউব। আবার এটা 1000 হবে কখন? যখন কেজি পার মিটার কিউব। আবার এটা 1 হবে যখন কেজি, এটা 9.81, এটা হবে কিলোনিউটন পার মিটার কিউব। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ওজনের মান। এটা আমাদের ম্যাথ করার সময় লাগবে। যখন আমাদের এককগুলা কেজি পার সেন্টিমিটারে দরকার হবে তখন এভাবে নেব, যখন কেজি পার মিটার কিউবে দরকার হবে তখন এভাবে, যখন কিলোনিউটন পার মিটার কিউবে দরকার হবে তখন আমরা 9.81, এটা হচ্ছে 9.81 কিলোনিউটন পার মিটার কিউবে ব্যবহার করব। তারপর আসতেছে আমাদের আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে যে তরলের আপেক্ষিক গুরুত্ব বের করা দরকার তার আপেক্ষিক ওজন ডিভাইডেড বাই পানির আপেক্ষিক ওজন। আপেক্ষিক গুরুত্ব আমরা এস দ্বারা প্রকাশ করি। আপেক্ষিক গুরুত্ব এস দ্বারা প্রকাশ করি। এটা সমান সমান যে তরলের আপেক্ষিক গুরুত্ব বার করতে চাইব তার তরলের আপেক্ষিক ওজন, আর হচ্ছে নিচে কি পানির আপেক্ষিক ওজন। অর্থাৎ এটা দ্বারা বোঝা হচ্ছে একটা তরল পানির তুলনায় কত গুণ ভারী। আমরা একটু আগে আপেক্ষিক ওজন দেখছিলাম কি mg ডিভাইডেড বাই b, এটা আপেক্ষিক ওজন ছিল। এটা সমান সমান আমি m বাই b ইন্টু g লিখতে পারি। তাহলে m বাই b মানে কি? এই যে একক আয়তনের ভরকে আমরা কি বলতাম? ঘনত্ব বলতাম না, রো জি। এটা কিন্তু আমাদের কি, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ওজন। এখন আপেক্ষিক ওজনের ক্ষেত্রে আমরা দেখছি যে একক আয়তনের ওজন, তাহলে কোন তরলের একক আয়তনের ওজন এবং
পানির একক আয়তনের ওজনের অনুপাত হচ্ছে আমাদের আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1 এবং পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6। আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকে না। কেন থাকে না? কারণ এখানে যদি তুমি তরলের আপেক্ষিক ওজন বসাও, ধরো তুমি বসাইলা কেজি পার মিটার কিউবে বসাইলা, নিচেও কিন্তু তোমার পানিটাও কেজি পার মিটার কিউবে বসাইবা, ঠিক আছে? তাহলে উপরে নিচে কাটাকাটি চলে যাবে, তখন আর কি আপেক্ষিক ওজনের কোনো একক থাকবে না। এখন পারদের আপেক্ষিক ওজন 13.6 বলতে কি বোঝায়? যে আমরা জানি H সমান সমান যে তরলের আপেক্ষিক ওজন, তরলের আপেক্ষিক ওজন ডিভাইডেড বাই পানির আপেক্ষিক ওজন। তাহলে পারদের যদি 13.6 হয় তাহলে আমরা লিখতে পারি বা 13.6 সমান সমান পারদের আপেক্ষিক ওজন, ঠিক আছে? তাহলে আপেক্ষিক ওজন অফ মার্কারি এবং পানির আপেক্ষিক ওজন কি 1, বা পানির আপেক্ষিক ওজন এখানে লিখে রাখি, পানির আপেক্ষিক ওজন বা এই যে তরল, এটা কি মার্কারি বা পারদের আপেক্ষিক ওজন সমান সমান 13.6 ইন্টু পানির আপেক্ষিক ওজন। এটার আমি লিখলাম না। তাহলে আমি যে একটু আগে বললাম যে কোনো কিছুর আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায়, আপেক্ষিক গুরুত্বটা তো এইটা, তাহলে এই যে পারদের আপেক্ষিক ওজন মানে পারদের ওজন পানির তুলনায় কত গুণ বেশি সেটাকেই বোঝা যাচ্ছে পানির আপেক্ষিক গুরুত্ব। এই যে 13.6 গুণ বেশি। আমরা জানি যে পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6। এটা দ্বারা বোঝায় পারদের মানে তুমি যদি 1 মিটার কিউব পারদ নাও, সেটা পানির তুলনায় 13.6 গুণ বেশি ওজন হবে। এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বের পরে আমরা দেখবো এখন কৈশিকতা কি বলে। যদি একটা ছোট চিকুন নল নাও, এটাকে চিকুন নলটাকে বলা হয় হচ্ছে কৈশিক নল। এই কৈশিক নলের ব্যাস ধরো ডি, ঠিক আছে? ডি ব্যাসের একটি কৌশিক নল। এই কৌশিক নলটা যদি তুমি একটা তরলের মধ্যে নিমজ্জিত করো, তাহলে এই নলটা বাইয়া কিছু পানি উপরের দিকে উঠে যাবে, অথবা কিছু পানি না, কিছু তরল উপরের দিকে উঠবে, আবার কিছু তরল নিচের দিকে নামবে। কিভাবে? এই যে ধরো এটা একটা, এখানে ধরো পানি, আর এই তোমার কৌশিক নলটা বা সরু ছিদ্র বিশিষ্ট যে নলটা, এটা হচ্ছে কাচের, আর এখানে পানি আছে, এই লেভেলে পানি আছে। যখন তুমি এই কাচের নলটা এখানে প্রবেশ করাইবা, তখন এখানে একটা ঘটনা ঘটবো, যেটা হচ্ছে এই পানিটা এইভাবে একটু উপরে উঠে যাইব, পানির উপরিতলটা এখানে অবতল হবে। এই যে এটা একটা অবতল তল সৃষ্টি হবে এবং পানির লেভেল কিন্তু এখানে ছিল। এই কাজটা ডুবানোর ফলে এখান দিয়ে একটু পানি এভাবে উপরের দিকে উঠে যাবে। এটাই হচ্ছে আমাদের কৈশিকতা। আবার তুমি একই কাচের নল, যদি এখানে ছিল পানি, এখানে ছিল পানি, আর এটা ছিল হচ্ছে কাচের কাচের নল, সরু নল, ঠিক একই কাজ যদি তুমি পারদের মধ্যে করো, এই কাচের নলটা তুমি পারদের মধ্যে যদি এভাবে ঢুকাও, তখন ঘটনা ভিন্ন ঘটবে। এটা হচ্ছে পারদে ঘটলে, পারদের মধ্যে প্রবেশ করলে এরকম হবে। পানির সময় আমাদের পানির লেভেলটা একটু উপরে উঠে গেছে, কিন্তু পারদের সময় পারদের লেভেল ছিল এখানে। কিন্তু এই যে কাচের নলটা, এটা হচ্ছে কাচের নল, কাচের নলের মধ্যে পারদ উপরে না উঠে নিচের দিকে নেমে গেছে। এই যে উপরে না উঠে নিচের দিকে নেমে গেছে, এটাই হচ্ছে কৈশিকতা। কৈশিকতা হচ্ছে সরু নল কোন একটা তরলের মধ্যে প্রবেশ করালে তরল এই নল বাইয়া উপরে ওঠে অথবা নিচে নামে,
এটা হচ্ছে আমাদের কৈশিকতা। এখন উপরে ওঠে বা নিচে নামে এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের এডিসিভ ফোর্স আর হচ্ছে কোহেসিভ ফোর্স। সংশক্তি বল বা আসঞ্জন বল। কারণ সংশক্তি বল কি? সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স এটা হচ্ছে একই পদার্থের অণুর মধ্যে আকর্ষণ, যেমন পানির সাথে পানির অণুর আকর্ষণ বা মার্কারির সাথে মার্কারির আকর্ষণ, আর কাচের অণুর সাথে কাচের অণুর আকর্ষণ। এটা হচ্ছে আমাদের সংশক্তি বল। আর আসঞ্জন বল মানে হচ্ছে ভিন্ন পদার্থের দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে কি আসঞ্জন বল বা এডিসিভ ফোর্স। আসঞ্জন বল হচ্ছে কি ভিন্ন দুইটা পদার্থের সাথে আকর্ষণ, যেমন কাচ এবং পানির সাথে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে আমাদের আসঞ্জন বল। আর আবার মনে করো তুমি ধরতে পারো মার্কারি আর কাচের সাথে যে আকর্ষণ, অথবা মার্কারি বা পানির সাথে যে আকর্ষণ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আসঞ্জন বল। তাহলে আসঞ্জন বল আর সংশক্তি বলের কারণে এই ঘটনাটা কিভাবে সৃষ্টি হলো? দেখো, পানির মধ্যে যে সংশক্তি বল সেটা হচ্ছে পানির সাথে পানির অণুর আকর্ষণ। এখানে পানির সাথে পানির অণুর যে আকর্ষণ বলটা সেটা কম। কিসের তুলনায় কম? আসঞ্জন বল, অর্থাৎ পানির সাথে কাচের যে আকর্ষণ তার থেকে কম। এখানে আসঞ্জন বল বেশি হওয়ার কারণে পানি কাচের সাথে বেশি আকৃষ্ট হয়ে কাচের নল ভাইয়া উপরে উঠতে চায়। যেটুকু উপরে উঠলে আমরা মনে করি যে এইচ পর্যন্ত উপরে উঠছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কৈশিকতা এইচ। আর এখানে এটা হচ্ছে আমাদের মার্কারি বা পারদ। এই পারদের সংশক্তি বল, অর্থাৎ নিজেদের মধ্যে আকর্ষণটা বেশি। কার তুলনায় বেশি? এই কাচের সাথে যে আকর্ষণ তার থেকে তাদের নিজেদের মধ্যে আকর্ষণ বেশি। সেই জন্য তারা কাচ পাইয়া কাচের সাথে আকর্ষণ বল দেখে উপরের দিকে উঠতে চায় নাই। তাদের নিজেদের মধ্যে বন্ধন অটুট রেখা তারা নিজেরা একসাথে থাকার চেষ্টা করছে। এই আসঞ্জন বল যদি আসঞ্জন মানে কি? অপরের সাথে যেই বলটা ভিন্ন অণুর সাথে যেই আকর্ষণ বল সেটা হচ্ছে আসঞ্জন বল। এই আসঞ্জন বল যদি কম হয় তাহলে এই যে নিচের দিকে এখানে উত্তল তৈরি হবে। আর আসঞ্জন বল যদি বেশি হয়, নিজেদের থেকে পরের প্রতি যদি আকর্ষণ বেশি হয়, তাহলে এখানে কি অবতল তল সৃষ্টি হবে। এটা হচ্ছে তরলের মুক্ত তল। আমাদের কৌশিক নলের ভিতরে এটা হচ্ছে তরলের মুক্ত তল। আচ্ছা, তাহলে এইখানে একটা এই যে এই তলটার সাথে আমার এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এটাকে বলা হচ্ছে স্পর্শক কোণ। আবার এইখানে আমার একটা কোণ উৎপন্ন হয়েছে না, এই তলের সাথে আমার এই যে এখানে, এটা হচ্ছে আমাদের কি স্পর্শক কোণ। এই স্পর্শক কোণটা যদি আমাদের স্থূল হয়, এই যে এখানে কিন্তু স্থূল আছে, 90 ডিগ্রি থেকে অবশ্যই বেশি আছে। যদি স্থূল হয় তখন আমাদের এই মুক্ত তলটা হবে উত্তল। আর যদি এটা 90 ডিগ্রি থেকে কম অর্থাৎ সূক্ষ্ম হয়, তাহলে আমাদের এই মুক্ত তলটা হবে অবতল। এবং এটা দ্বারা বলা যায় যে এখানে আমরা দেখতেছি যে এখানে সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়েছে, সে কারণে এই যে পানির উচ্চতা বাইরে গেছে, অর্থাৎ তরলটা কঠিনকে ভিজায় ফেলছে। আর এখানে দেখো আমাদের স্থূলকোণ তৈরি হয়েছে, এই থিটাটা কি আমাদের 90 ডিগ্রি থেকে বেশি, এটা স্থূলকোণ তৈরি হয়েছে। সেজন্য এখানে কিন্তু আমাদের এই তরলটা কাচকে ভিজায় নাই, নিচের দিকে নেমে আসছে, ঠিক আছে। তাহলে স্পর্শক কোণ যদি স্থূল হয়, তরল পদার্থটা কঠিন বস্তুটাকে ভিজাবে না। আর এই স্পর্শক কোণ যদি সূক্ষ্ম হয় তাহলে অবশ্যই তরলটা কঠিনটাকে ভিজাবে। এখন এখানে আমরা যেটা বাইর করব সেটা হচ্ছে আমাদের কৈশিকতা এইচ এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে কোনো বস্তুর নিম্নমুখী বল কি পড়ছিলাম আমরা 9-10 থাকতে পড়ছিলাম, নিম্নমুখী বল সমান সমান ভি রো জি। ভি ছিল আমাদের আয়তন, আয়তনটাকে আমরা লিখতে পারি কি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এ এইচ রো
জি। এই যে একটু আগে একটা সূত্র এখানে দেখাইলাম, এই যে ওমেগা মানে আমাদের আপেক্ষিক ওজন সমান সমান রো জি। ঠিক আছে, তখন এখানে আমি যদি এই রো জি এর জায়গায় আপেক্ষিক ওজন দেখি আর এ এইচ এটা থাকলো, সমান সমান, এখানে আমরা ওমেগা এইচ ঠিক মতো রাখলাম। এখন আমরা যে কাঁচ নলটা দেখালাম এটা হচ্ছে আমাদের কি বৃত্তাকার। এখন এই বৃত্তাকার নলের ব্যাস বলে দিয়েছিলাম ডি, তাহলে আমাদের এই বৃত্তাকার নলের এই যে এতটুকুর ক্ষেত্রফলটা কি হবে, পাই ডি স্কোয়ার বাই 4। ঠিক আছে না? তাহলে এটা কি আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জায়গায় আমরা কি লিখতে পারি, পাই ডি স্কোয়ার বাই 4। এটা হচ্ছে আমাদের নিম্নমুখী বল। আর এখানে যে স্পর্শক কোণটা আছে এই বরাবর আমাদের কাজ করে হচ্ছে টান বল, পৃষ্ঠ টান বল টি। তাহলে এই বরাবর যদি টি কাজ করে, আমরা যদি উপাংশে বিভক্ত করি এটার সাথে এইভাবে, তাহলে এটা ঊর্ধ্বমুখী বলটা এটা কি হবে, আমরা জানি এটা যদি থিটা হয় তাহলে তার এটা বিপরীত কোণ এটাও কি হবে, থিটা হবে। ঠিক আছে, তাহলে থিটা হলে যার সাথে থিটা তার কস থিটা, তাহলে এখানে কি হবে টি কস থিটা, আর এখানে হবে হচ্ছে টি সাইন থিটা। তাহলে আমাদের ঊর্ধ্বমুখী বলটা এখানে টি কস থিটা হচ্ছে। আর এই যে আমাদের পৃষ্ঠটান বল এটা হচ্ছে আমাদের একক দৈর্ঘ্যের জন্য বল। যেহেতু আমাদের এই কাঁচ নলটা গোলাকার, তাহলে একক দৈর্ঘ্যের জন্য যদি টি বলটা হয় বা একক দৈর্ঘ্যের জন্য যদি ঊর্ধ্বমুখী বলটা টি কস থিটা হয়, তাহলে এই পুরা দৈর্ঘ্যটার জন্য কাঁচ নলের ভিতরে গোল যে জায়গাটা আছে এটার যদি পরিধিটা হয়, এটার যদি ব্যাস হয় ডি, তাহলে আমরা পরিধি জানি কি 2 পাই আর। 2 আর মিললে আমাদের কি হয়, ডি হয় না? তাহলে ডি আর পাই, এটা হচ্ছে আমাদের পরিধি। তাহলে একক দৈর্ঘ্যের জন্য আমরা ঊর্ধ্বমুখী বল পাই টি কস থিটা। তাহলে এই সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য আমরা কত পাবো, এই সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য আমরা পাবো কত, টি কস থিটা। এর সাথে আমরা আমাদের পরিধিটা গুণ করে দেবো, পাই ডি। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বমুখী বল। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল যদি সমান হয়, এখানে যে নিম্নমুখী বলটা আছে আর ঊর্ধ্বমুখী বল আছে, এই দুইটা বল যদি সমান হয় তাহলে এটা স্থির থাকবে। যদি সমান না হয় তাহলে একবার উপরে উঠবে একবার নিচে নামবে, তাহলে অবশ্যই এটা এখানে স্থির আছে। সেজন্য আমরা ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বলটা কি ধরবো, সমান ধরবো। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ওমেগা এইচ পাই ডি স্কোয়ার বাই 4 সমান সমান ডি পাই টি কস থিটা। এই যে এখান থেকে লিখলাম, এটা নিম্নমুখী বল ওমেগা এইচ পাই ডি স্কোয়ার বাই 4, আর ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে ডি পাই টি কস থিটা। এখন এখান থেকে আমরা এইচ এর মান যদি বাইর করি, এইচ সমান সমান 4 ওই পাশে যাবে উপরে, 4 ডি পাই টি কস থিটা ওমেগা ডি স্কোয়ার পাই, বা এইচ সমান সমান একটা ডি কেটে যাবে, নিচে একটা ডি থাকবে, পাই পাই কাটা যাবে, তাহলে 4 টি কস থিটা ডিভাইড বাই ওমেগা ডি। এটা হচ্ছে আমাদের কৌশিকতা। এখন এটার মান হবে, এটার মানটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের এখানে যে আমরা পৃষ্ঠটান বল দেখছিলাম, এটার মান যেই এককে থাকবে আমরা সবগুলা একক ওই এককে নিলে, আমরা যদি সেন্টিমিটারে নেই তখন সেন্টিমিটারে বের হবে, আমরা মিটারে থাকলে মিটারে বের হবে। যে এককটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, আমি একটু পরে ম্যাথ দেখাবো, ওইখানে আমরা ক্লিয়ার হইব। এখানে টি হচ্ছে আমাদের পৃষ্ঠ টান বল, এখানে বইয়ের মধ্যে সিগমা দ্বারা প্রকাশ করছে, এটা হচ্ছে আমাদের পৃষ্ঠ টান বল। এই যে থিটাটা হচ্ছে আমি স্পর্শক কোণ, এই যে আমি এখানে দেখাইছিলাম, এখানে স্পর্শক কোণ কোণের মান আমাদের দেওয়া থাকবে।
তাহলে থিটা হচ্ছে আমাদের স্পর্শক কোণ আর ডি হচ্ছে আমাদের কৌশিক নলের ব্যাস। এই ব্যাসটা আমাদের সেন্টিমিটারে বা মিটারে দেওয়া থাকতে পারে। আমাদের যে মানটা পৃষ্ঠটানের যে মানটা দেওয়া থাকবে ওই মানটা যেই এককে থাকবে সেই এককে আমরা আমাদের ডিটা কনভার্ট করে নিব। আর এইচ হচ্ছে আমাদের কৈশিকতা। ঠিক আছে, তাহলে এই সূত্র দিয়ে দুইটা ম্যাথ করাই দিই। এখানে ম্যাথটা দেওয়া আছে যে 0.5 সেন্টিমিটার ব্যাসের কাচের কৌশিক নল এত ডিগ্রি সেলসিয়াস, এটা আসলে উচ্চতা না তাপমাত্রা হবে, পানিতে ডুবানো হলো। পৃষ্ঠটান দেওয়া আছে এত, স্পর্শ কোণ দেওয়া আছে 40 ডিগ্রি, কৌশিক উচ্চতা কত। এখানে সবকিছু দিয়েই দিছে। উদাহরণ 1, এখানে বলে দিছে ডি এর মান দিয়েছে 0.5 সেন্টিমিটার। এটা হচ্ছে পৃষ্ঠটান বল 7.45 ইন্টু 10⁻⁵ কেজি পার সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমাদের যে ব্যাসের মানটাও সেন্টিমিটার আছে, তাহলে এখানে আমাদের আর কোনো চেঞ্জ করতে হবে না। এবং থিটা দিয়ে দিছে 40 ডিগ্রি। বইয়ের মধ্যে থিটার আলফা দ্বারা প্রকাশ করছে, এটা কোনো সমস্যা নাই। যেহেতু এখানে সেন্টিমিটার আর কেজি আছে, তাহলে আমাদের ওমেগার মানটাও সেন্টিমিটার আর কেজিতে আমাদের যত ছিল তত ধরতে হবে। ওমেগার মান সেন্টিমিটার আর কেজিতে কত ছিল? 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব। এটা এই যে এখানে এখন আমাদের এইচ এর মান লাগবে। তাহলে এইচ এর মান আমরা সূত্র থেকে পাবো না। এইচ সমান সমান 4t, এই সিগমা টি কিন্তু একই টি, কস থিটা ডিভাইড বাই, এখন সবগুলো মান দেওয়া আছে, এটা ক্যালকুলেটরে বসাইলে মান এসে পড়বে। আমি ম্যাথটা করাই দিতেছি না, কারণ আমি এখানে শুধু থিওরি আলোচনা করব। নেক্সট পর্বের মধ্যে আমরা কয়েকটা আরো ম্যাথ আছে সামনে, ওটা সহ অ্যাড করে দিব আর কি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চাপের তীব্রতা। চাপের তীব্রতা হচ্ছে চাপের তীব্রতা চাপের তীব্রতা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপের তীব্রতা বলে। তাহলে চাপের তীব্রতাকে আমরা রো দ্বারা প্রকাশ করি। চাপের তীব্রতা কি বললাম? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বল, সেটা কি? চাপের তীব্রতা। চাপের তীব্রতা সমান সমান এফ বাই এ অথবা পি বাই এ হতে পারে। তাহলে এটার এককটা কি হবে? কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সাধারণত ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই বলটাকে কেজি দ্বারা প্রকাশ করে, তাহলে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর লোড কেজি পার সেন্টিমিটার, এটা হচ্ছে এটার একক। এখন আমরা জানি যে একক আয়তনের ওজন, আপেক্ষিক ওজন হচ্ছে ওমেগা। যদি তুমি এটা একটা পাত্র ধরো, মনে করো এই ক্ষেত্রফলটা হচ্ছে একক ক্ষেত্রফল, মানে এর দৈর্ঘ্য 1, প্রস্থ 1, তাহলে এটার উচ্চতা যত বাড়তে থাকবে পানির ওজন তত বাড়তে থাকবে, এবং একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত প্রেসারটাও কি করতে থাকবে? বাড়তে থাকবে। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যেই বলটা, ওইটাতে আমরা বলি চাপের তীব্রতা। সেই হিসাবে বলা যায় যে ওমেগা এইচ, এটাও কি আমাদের চাপের তীব্রতা। কারণ এইচ যখন বাড়তে থাকবে তখন আমাদের তীব্রতাটাও কি করতে থাকবে? বাড়তে থাকবে। আর ওমেগাটা কি? একক ক্ষেত্রফলের উপর একক আয়তনের ওজন। তাহলে এর এককটা কি ছিল? কেজি পার মিটার কিউব, না তুমি সেন্টিমিটার কিউব ধরো, এখানে সেন্টিমিটার কিউব। এখন উচ্চতাটা যদি আমরা সেন্টিমিটারে বসাই, তাহলে সেন্টিমিটার, তাহলে এখানে আছে 3টা সেন্টিমিটার, এখানে আছে 1টা সেন্টিমিটার, তাহলে মূলত এটা কি হলো? কেজি, 1টা সেন্টিমিটার কেটে গেল, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একক বাড়িল কি? কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চাপের তীব্রতা। এখন
চাপের তীব্রতাটার সঙ্গে আমি আবারও বলতেছি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপ। তাহলে আমরা যদি মোট চাপ বের করতে চাই, মোট চাপ এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। এখন দেখো, আমরা জানি আগে অঙ্ক করছি না যে একটি ডিমের দাম 5 টাকা হলে 5টি ডিমের দাম, এটা দিয়ে গুণ করছি। তাহলে আমরা একক ক্ষেত্রফলের উপর চাপ জানি, সেটা হচ্ছে চাপের তীব্রতা। এটার সাথে যদি আমরা পুরা ক্ষেত্রফল গুণ করে দিই, তাহলে তো আমরা মোট চাপ পাবো। এটা হচ্ছে আমাদের কি মোট চাপ। এখন দেখো, এটার একক কি হবে? এটার একক হবে কেজি, কারণ এটার একক ছিল আমাদের কি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন এর একক কত? সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার কাটা যাবে, থাকবে কি কেজি। তাহলে চাপের একক হচ্ছে কেজি, চাপের তীব্রতার একক হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এই এককগুলো কিন্তু ভুল করা যাবে না, মনে রাখতে হইব। এখন আমরা দেখব প্রবাহীর স্থির অবস্থায় চাপের তীব্রতা। এটা যদি একটা পাত্র হয়, এই পাত্রটা ধরো পানি দ্বারা পূর্ণ। এখান থেকে এটার উচ্চতা হচ্ছে এইচ, এটা ক্ষেত্রফল, তলার ক্ষেত্রফল এ। তাহলে এখানে এই পুরো যেই পানিটা আছে, এই পানিটা কি তলার মধ্যে একটা চাপ দিবে না? এই চাপটা হচ্ছে তার ওজনের কারণে দিবে, ঠিক আছে? এখানে যদি উচ্চতা আরো বাড়ায় দাও, তাহলে পানি বেশি সারবে, পানির ওজনও বাড়বে এবং চাপের মাত্রাটাও বাড়বে। তাহলে পানির ওজনের কারণে এখানে কি একটা চাপ হইতেছে। এই চাপটাকে আমরা এভাবে লিখতে পারি যে যদি পানির ওজন একক আয়তনে ওজন হচ্ছে ওমেগা, একক আয়তনে কি, একক আয়তনে ওজন হচ্ছে কি ওমেগা। তাহলে একক আয়তনের সাথে যদি আমি এই উচ্চতাটা গুণ করি, তাহলে অবশ্যই আমাদের পুরা এই উচ্চতাটা গুণ করলে আমরা আসলে কি পাবো? পানির একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল, যেটা হচ্ছে আমরা চাপের তীব্রতা বলি। এখন এইখানে যে আমাদের ক্ষেত্রফলটা আছে, এটার সাথে যদি আমরা এই উচ্চতা গুণ করি, তাহলে আমরা আয়তন পাবো, ঠিক আছে না? তাহলে এখানে পুরা পানির পরিমাপটা আমরা কিভাবে বের করতে পারি? যে এখানে যে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের সাথে আমরা উচ্চতা গুণ করলে আমরা আয়তন পাবো। তাহলে একক আয়তনের ওজন যদি ওমেগা হয়, তাহলে এখানে পুরা যে আয়তনটা আছে তার মধ্যে পানির উচ্চতা, পানির পরিমাণ কত হইব? এই একক আয়তনের সাথে আমরা এই একক আয়তনের ভরের সাথে আমরা এই পুরো আয়তনটা গুণ করে দেব। তাহলে এইচ, এটা হচ্ছে আমাদের এইখানে পুরো পানির ওজন, আর এখানে নিচে ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে আমরা এখানে চাপের তীব্রতাটা আমরা কিভাবে বের করতে পারবো? এখানে চাপের তীব্রতাটা রো সমান সমান আমরা কি জানি? প্রযুক্ত বল আর হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে ক্ষেত্রফল আমরা এ দ্বারা ভাগ দিলাম, আর প্রযুক্ত বলটা এখানে কি হবে? পুরো পানির ওজনটা। তাহলে একক আয়তনের ওজন হচ্ছে এইটা। এখন আমরা তো এখানে এই পুরো আয়তনটা দিয়ে আমরা এটাকে গুণ করলাম, তাহলে পুরো ওজনটা পাইলাম। এখন পুরো ওজনটা এখানে দিলাম। তাহলে পুরো ওজনটা দিয়ে আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা কি পাই? একক ক্ষেত্রফলে যে প্রযুক্ত চাপ ওইটাই পাই, ওইটা হচ্ছে আমাদের চাপের তীব্রতা। আর এটা হচ্ছে স্থির তরলের মধ্যে, এখানে পানি প্রবাহিত হইতেছে না। এ কাটলে কি হয়? ওমেগা এইচ, ঠিক আছে? এখন একটা জিনিস এখানে খেয়াল করলে দেখা যায় যে পানির উপরিতলের মধ্যে কোনো প্রেসার নাই, নিচে হচ্ছে সবচেয়ে বেশি প্রেসার। তাহলে আমাদের এই যে পার্শ্ব ক্ষেত্রফলের মধ্যে যে চাপটা দিবে তরলটা, সেটা কি উপরে একদম নাই, তারপর নিচে একদম বেশি হবে। তাহলে উপরের থেকে আস্তে 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 বাড়তে 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 নিচে একদম বাড়বে। এটা বইয়ের মধ্যে ত্রিভুজ আকারে এভাবে দেখাইছে যে উপরে একদম শূন্য, তারপরে একটু বাড়বে, তারপরে একটু, তারপরে একটু, এভাবে বাড়তে 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 নিচে সবচেয়ে বেশি আমাদের প্রেসারটা হবে। তাহলে এই পার্শ্ব তলের মধ্যে আমাদের যে ক্ষেত্রফল, এটা আমরা একটা গড় ক্ষেত্রফল নিতে পারি কি উপরের চাপ প্লাস নিচের চাপ। নিচের চাপটা কি হবে আমাদের? ওমেগা এইচ ডিভাইডেড বাই 2। আমরা একটা গড় চাপ যদি নেই, তাহলে আমরা পাবো ওমেগা
h/2। এটা হচ্ছে আমাদের পার্শ্ব তলের মধ্যে চাপের তীব্রতা। পার্শ্ব তলের মধ্যে চাপের তীব্রতার সাথে যদি আমরা এই পার্শ্ব তলের যে ক্ষেত্রফলটা আছে, এটা তো ক্ষেত্রফল আছে, এটা ক্ষেত্রফলটা কিভাবে বুঝবা? ধরো এটা তো এখানে সোজা আঁকছি, এটা যদি একটা সিলিন্ডার আকৃতির এরকম পাত্র হইতো, ঠিক আছে, তাহলে এই যে এতটুকু অংশ যদি আমি কাইটা ফ্ল্যাট করি, তাহলে এরকম ফ্ল্যাট হবে না? এই দূরত্বটা আমাদের কত হবে? এটা হচ্ছে নিচের বৃত্তটা না, এই বৃত্তটা তো আমি কাইটা সোজা করলাম, তাহলে বৃত্তের পরিধি কত? 2πr। যদি এই সিলিন্ডারের ব্যাসার্ধ r থাকে, তাহলে এটা 2πr এতটুকু। আর এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের উচ্চতা h। তাহলে ক্ষেত্রফল কি হবে? আমরা জানি এটা একটা আয়তাকার শেপ হবে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত? 2πr/h। এখন এই ক্ষেত্রফলটা বাইর করলাম কেমনে? আমরা একটু আগে বলছিলাম যে আমরা যদি চাপের তীব্রতা জানি, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপ জানি, সেটার সাথে যদি আমরা পুরো ক্ষেত্রফলটা গুণ করি, তাহলে আমরা মোট চাপ বের করতে পারবো। তাহলে এই যে পার্শ্বদেশে আমাদের চাপের তীব্রতা হচ্ছে ω/h/2। এটার সাথে যদি আমরা ক্ষেত্রফল, এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা যদি আমরা গুণ করতে পারি, তাহলে আমরা কি পাবো? মোট চাপ পাবো। তাহলে মোট চাপ পাওয়ার ক্ষেত্রে এই চাপের তীব্রতার সাথে আমরা কি করব? এই পার্শ্বতলের ক্ষেত্রফল গুণ করে দেব, তাহলে আমরা মোট চাপ পাবো। তারপর এখানে আছে প্যাসকেলের সূত্র। আমরা 9-10 থেকেই সবাই জানি যে কোনো একটা আবদ্ধ পাত্রের মধ্যে তরল থাকলে ওইটার মধ্যে যদি বাইরে থেকে কোনো একটা চাপ দেওয়া হয়, তাহলে ওই চাপটা সব জায়গায় সমানভাবে ছড়ায় যায় এবং দেওয়ালের সাথে লম্বভাবে ক্রিয়া করে। এটা হচ্ছে আমাদের প্যাসকেলের সূত্র অনুযায়ী, মানে কোন একটা আবদ্ধ পাত্রের দেওয়ালের সব জায়গায় চাপের তীব্রতা সমান হবে। এখন হচ্ছে প্রেসার হেড বা স্ট্যাটিক হেড। প্রেসার হেড মানে হচ্ছে, এটা যদি একটা পাত্র হয়, এই পাত্রের যে কোনো বিন্দু থেকে, ধরো একটা বিন্দু তুমি ধরলা এ, যে কোনো বিন্দু থেকে উপরিতল পর্যন্ত যে উচ্চতা, এটাই হচ্ছে আমাদের প্রেসার হেড। আর স্ট্যাটিক হেড হচ্ছে, ধরো তুমি তোমার দালানের একদম নিচে পানি মজুত করে রাখো, আবার এখান থেকে উপরে ট্যাঙ্কির মধ্যে পানি উঠাও, এই যে মধ্যবর্তী যে দূরত্বটা, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক হেড। এই প্রেসার হেডটা আমরা বের করতে পারি, তুমি এটা ছোট হাতের এইচ ধরো অথবা বড় হাতের এইচ ধরো। এখানে যে আমাদের চাপের তীব্রতা, সেটা জানি কি আমরা? রো সমান সমান ω/h। এতটুকু উচ্চতার জন্য চাপের তীব্রতা, h সমান সমান বা h সমান সমান চাপের তীব্রতা বাই ওমেগা। এটা আমাদের, যদি আমাদের ক্ষেত্রফল যদি আমরা সেন্টিমিটারে বসাই, তাহলে সেন্টিমিটার এককে বের হবে। এটা হচ্ছে আমাদের প্রেসার হেড। তারপর এখানে আছে তরলের মুক্ততল, বায়ুচাপ, এগুলো সহজ আছে। এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে হাইড্রোলিক র্যাম ও প্লেঞ্জারের। এখানে একটা ছোট সিলিন্ডার, এখানে একটা বড় সিলিন্ডার। এটাকে বলা হচ্ছে প্লেঞ্জার। প্লেঞ্জারের উপর প্রযুক্ত বল ধরো F। আর এটা হচ্ছে র্যামের উপরে ধরো একটা ভারী বস্তু আছে, এটা ধরো W, এটার লোডটা হচ্ছে W। আর এখানে ক্ষেত্রফল হচ্ছে ছোট হাতের a, এখানে ক্ষেত্রফল হচ্ছে বড় হাতের a। তাহলে চাপের তীব্রতা অনুযায়ী আমরা এখানে যে তীব্রতাটা পাবো, এখানে যে তীব্রতা পাবো, দুইটা কি হবে? সমান হবে। প্যাসকেলের সূত্র অনুযায়ী এই যে প্লেঞ্জারের যে তীব্রতা, সেটা হচ্ছে
পি সমান সমান বা রো সমান সমান তীব্রতা রো সমান সমান F/A। আবার এই র্যামের ক্ষেত্রেও আমাদের তীব্রতাটা সমান থাকবে, তাহলে W/A। তাহলে 1 নং আর 2 নং যদি সমান হয় তাহলে FA সমান সমান WA। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটার সাথে আমরা লিভারেজ মনে রাখতে পারি। লিভারেজ হচ্ছে L/L এর অনুপাত। এটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে একসাথে আমি এখানে L/L লিভারেজ গুণ করে এই পুরো সূত্রটা মনে রাখবো। যখন আমার প্রশ্নের মধ্যে লিভারেজ দেওয়া থাকবে তখন আমরা এই পোর্শনটা লিখবো, আর যদি লিভারেজ আলাদাভাবে দেওয়া না থাকে তাহলে আমরা শুধু F/A সমান সমান W/A লিখবো। এখানে W হচ্ছে এই র্যামের লোড, কতটুক লোড তুমি উপরে উঠাইতে চাইতেছ, আর F হচ্ছে প্লেনজারে কতটুক প্রেসার বা লোড তুমি দিতেছ। এ হচ্ছে র্যামের ক্ষেত্রফল, আর ছোট হাতের এ হচ্ছে প্লেনজারের ক্ষেত্রফল। এখানে আমরা যে বলটা উত্তোলন করতে চাই, এই উত্তোলন করতে চাই যে বলটা, এই বলটা এবং আমরা যে প্রযুক্ত যে বলটা দিতেছি, এই দুইটার অনুপাতকে বলা হয় যান্ত্রিক সুবিধা। এই দুইটার অনুপাতকে বলা হয় হচ্ছে যান্ত্রিক সুবিধা। এখন আরেকটা বিষয় আমরা জানবো এখান থেকে, এটা হচ্ছে স্ট্রোক সংখ্যা, আর একটা হচ্ছে স্ট্রোক দৈর্ঘ্য। দেখো এখানে আমরা একটা প্রেসার দিব, প্রেসার দিলে অবশ্যই এই সিলিন্ডারটা, মনে করি এতটুকু সিলিন্ডারটা, এটা এখান থেকে এই পর্যন্ত নিচে নামবে, আবার উপরে উঠবে, আবার নিচে নামবে। এইভাবে আমরা বারবার কি করব, প্রেসার দিতে থাকবো। এই প্রেসারটা বৃদ্ধি পেয়ে এখানে র্যামের মধ্যে আমরা যে লোডটা উপরে উঠাইতে চাইতেছি এটা আস্তে আস্তে উপরে উঠবে। এখন এটাতে আমি একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উপরে উঠাবো। ধরো নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠাইতে আমার এই প্লেনজারটারে 5-6 বার এরকম প্রেসার দেওয়া লাগতেছে, তাহলে এটা বারবার নিচে নামবে, উঠবে, নিচে নামবে, উপরে উঠবে। এই প্লেনজারটা একবার নিচে নামলে যেই দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে আমাদের স্ট্রোক দূরত্ব। কি বললাম, এই প্লেনজারটা নিচে নামলে যতটুকু দূরত্ব অতিক্রম করে, আবার উপরে উঠলে যতটুকু দূরত্ব অতিক্রম করে, এই যে নিচে নামলে যতটুকু দূরত্ব অতিক্রম করবে প্রেসারের ফলে নিচে নামবে, সেই দূরত্বটা হচ্ছে আমাদের স্ট্রোক দৈর্ঘ্য। এবং যতবার উপরে উঠতেছে নিচে নামতেছে এটা হচ্ছে আমাদের স্ট্রোক সংখ্যা। এই স্ট্রোক দৈর্ঘ্য আর স্ট্রোক সংখ্যা বুঝলে আমরা ম্যাথে যাই আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখন এই পর্যন্ত যে আলোচনা করলাম সেটা হচ্ছে এই অধ্যায়ের মোটামুটি 90% থিওরি কভার। বাকিটা নিজে রিডিং দিয়ে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর কমেন্টে জানাইতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে ওইখানেও জানাইতে পারেন। নেক্সট ভিডিওতে এখানে যে কটা সূত্র দেখাইলাম আর বোর্ডে যেই কোশ্চেনগুলো আসছে সেখান থেকে কয়েকটা ম্যাথ সলভ করে দেব, যাতে এই অধ্যায়ের মধ্যে আর কোনো সমস্যা না থাকে। আশা করি যতটুক বলছি এতটুক ভালো করে মন দিয়ে পড়লে আর বইটা একবার রিডিং দিলে এই অধ্যায়ের মধ্যে কোনো কিছু না বোঝার মতো থাকবে না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।